চেনা চোখে অচেনা তুমি পার্ট 8 ইথান মাই নেম ইজ মায়া নট মেয়া ও সরি মেয়া ইথান সরি মায়া মায়া কথাটি উচ্চারণ করতে বোধহয় বেশ কষ্ট হলো ইথানের। ইথান ও মায়া পাশাপাশি হাঁটছে, দুজন ক্লাসের উদ্দেশ্যে যাচ্ছে। এর মাঝে ইথান মায়াকে প্রশ্ন করে, আই স ইউ গেটিং আউট অফ আরিফ স্যারস কার। মায়া ইথানের কথার কোনো উত্তর দেয় না, ইথানকে এড়িয়ে চলে যায় সে। ক্লাসরুমের সামনে এসে ক্লাসরুমে ঢুকার আগে বুকে ফু দেয় মায়া। আল্লাহ জানে এখন কতজনকে জবাবদিহিতা করতে হবে তাকে। মায়া দৃঢ় পায়ে ক্লাসে প্রবেশ করে। ক্লাসে তেমন হইহুল্লোড় নেই, তবে সবাই ঘুরে ঘুরে মায়াকেই দেখছে। মায়ের মাথা নিচু করে নিজের সিটে গিয়ে বসল। সিটে বসে পাশে ব্যাগ রাখতেই খেয়াল করো তার সামনে 3টি মেয়ে দাঁড়িয়েছে। মায়া মাথা উঁচু করে তাকালো মেয়ে 3টির দিকে। মায়ের মুখে ইনোসেন্টনেস স্পষ্ট। মেয়ে 3টির ভিতরে মাঝের মিনি স্কার্ট ও টি শার্ট পরা মেয়েটির নাম লুনা, চুলগুলো সাদা। লুনার ডান পাশে জিন্স ও শার্ট পরা লাল রঙের চুলের মেয়েটির নাম অলিভিয়া, আর লুনার বাম পাশে স্কার্ট ও টি শার্ট পরা বেগুনি রঙের চুলের মেয়েটির নাম মিয়া। এরা 3জনই মায়া ক্লাসের বুলি গ্যাং। তাদের 3জনের ভিতর প্রধান লুনা। এদের কাজ সারাদিন স্টুডেন্টদের বুলি করা। মায়াকেও নিশ্চয়ই এরা বুলি করতেই এসেছে। মায়া সরল সোজা মুখ নিয়ে তাকিয়ে রইল তাদের দিকে। ক্লাসের অন্যান্য স্টুডেন্টরাও তাদের দিকে তাকিয়ে আছে। লুনা মায়াকে হিংসুটে কণ্ঠে বলে, হোয়াট ওয়ার ইউ ডুইং ইন আরিফ স্যারস কার? সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল হোয়া ট্রেজার। লুনার পাশে থাকা অলিভিয়া বাঁকা হেসে বলে, হে লুনা, হোয়াট এলস ইজ শি গোয়িং টু ডু? শি মাস্ট হ্যাভ বিন ট্রাইং টু সিডিউস আরিফ স্যার, হা হা। আরে লুনা, সে আর কি করবে? সে নিশ্চয়ই আরিফ স্যারকে পটানোর চেষ্টা করছিল, হা হা। অলিভিয়ার কথায় লুনা ভেঞ্চি কেটে বলে, হে, হি ক্যান ডু দ্যাট ইভেন ইফ শি ওয়ান্টস টু, বিকজ আরিফ স্যার ইজ অনলি মাইন। হে, সেটাও চাইলেও পারবে না, কারণ আরিফ স্যার শুধু আমার। তাদের এমন বাজে কথাবার্তায় মায়ের রাগ হয়। মনে চাচ্ছিল তেতো কিছু কথা শোনাতে, তবে তেমন কিছু করল না মায়া। নিজেকে শান্ত রেখে হাসি মুখে বলল, লুনা, আস্ক দিস কোয়েশ্চেন টু আরিফ স্যার। লুনা, আরিফ স্যারকে গিয়ে প্রশ্নটা করো লুনা। Girls from third world countries like you try to seduce guys who are richer than you whenever they see them. We know this very well. তোমাদের মতো তৃতীয় বিশ্বের দেশের মেয়েরা যখনই তাদের চেয়ে বড়লোক ছেলেদের দেখে তাদের পটানোর চেষ্টা করে, আমরা এটা খুব ভালো জানি। লুনার কথার এমন বাজে ইঙ্গিতে গা জ্বলে উঠল মায়ার। মনে তো চাচ্ছিল এই মেয়ে চুলে মুঠে ধরে ঘোরাতে। বড় করে কয়েকবার নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে মায়া। দীর্ঘশ্বাস ফেলে মায়া লুনার দিকে তাকিয়ে একগাল হাসি নিয়ে বলে, লুনা, দ্য ওয়ান ইউ কল মাইন ইজ অলসো আ বয় ফ্রম আ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। লুনা, তুমি যাকে নিজের বলে ডাকছো সেও কিন্তু তৃতীয় বিশ্ব দেশের একটি ছেলে। মায়ের এমন সাহসী কথায় লুনা মায়ের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। লুনার রাগ আরও বেড়ে গেল যখন দেখল মায়া তার দিকে তাকিয়ে হেসে কথা বলছে। এমন সাহস এই ক্লাসে আজ অবধি কেউ করেনি। লুনা এই ভার্সিটির চেয়ারম্যানের মেয়ে, সবসময় দাপটের সঙ্গে চলে। নিজের দাবা ভার্সিটির চেয়ারম্যান হওয়ায় এটার অপব্যবহার করে সবসময় লুনা। স্টুডেন্টদেরকে বুলি করে, যার কারণে কেউ তার সাথে সাহসী গলায় কথা বলে না, এমনকি তার কর্মে কেউ প্রতিবাদটুকু করে না। সেখানে নতুন আসে একটি মেয়ে লুনার মুখে মুখে জবাব দেওয়ায় লুনা অপমান বোধ করল। আরও বেশি অপমান করলো যখন খেয়াল করলো ক্লাসের সবার অ্যাটেনশন তাদের দিকে। লুনা এবার মায়াকে অপমান করতে মায়াকে থাপ্পড় দিতে গেলে কেউ একজন তার হাত টেনে ধরে। মায়া তখনও তার ভঙ্গিমায় বসে আছে। লুনার কাজে কে বাধা দিল তা দেখতেই ঘাড় ঘুরিয়ে তাকালো লুনা। দেখে ইথান। এই পুরো ভার্সিটির ভিতরে লুনার সমকক্ষ একমাত্র ইথান। ইথানের বাবা এই শহরের একজন বড় বিজনেসম্যান ও এই ভার্সিটির পার্টনারশিপে আছে। তবে ইথান লুনার মতো বুলি করে না। সে যত সম্ভব স্টুডেন্টদের সাথে ভালো ব্যবহার করে চলে ও নিজের পড়াশোনায় ফোকাস করে। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল হোয়া ট্রেজার। লুনা ইথানের কাছ থেকে নিজের হাত জোর করে ছাড়ায়। রাগে লুনার গা রীতিমতো কাঁপছে। পুরো ক্লাসের সামনে 2-2বার অপমান হলো সে। লুনা রেগে কটমট করে ইথানকে বলে, হোয়াই ডিড ইউ স্টপ মি? ইথান কিছু বলতেই যাবে, তার আগেই মায়া তুড়ি বাজিয়ে তাদের মনোযোগ নিজের দিকে নেয়। কিছুটা টিপ্পনি কেটে মায়া বলে, লুনা, মাই স্ল্যাপ উইল ল্যান্ড অন ইয়োর চিক। লুনা, আমার থাপ্পড়টা কিন্তু তোমার গালে পড়বে। এবার তৃতীয়বারের মতো অপমান হলো লুনা। লুনা রেগে মায়াকে আবার থাপ্পড় দিতে উদ্যোগী নিলে তার পাশে থাকা 2টি মেয়ে লুনাকে টেনে নিয়ে যায় সেখান থেকে, কারণ ক্লাসের টিচার এসেছে। লুনা পাগলের মতো চিল্লাতে থাকে। এত বড় অপমান সে কিছুতেই মেনে নিতে পারছে না। কেউ তাকে সরাসরি এভাবে থাপ্পড় মারা থ্রেট দেবে এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। মায়াকে আরিফ ডেকে পাঠিয়েছে।
মায়া এখন আরিফের অফিস রুমের দিকেই যাচ্ছে। মায়া আরিফের অফিস রুমের সামনে এসে দরজায় নক করে। মে আই কাম ইন স্যার? অফিস রুমের ভেতর থেকে উত্তর এলো, ইয়েস কাম। মায়া ধীর পায়ে অফিস রুমের ভিতরে প্রবেশ করে। দরজা এটা সিনারি দেখানোর জন্য খুলে রাখছোস? মায়ের রুমে প্রবেশ করে দরজা খুলে রেখেই আসতে গেলে কথাটি বলে আরিফ। মায়া দ্রুত গিয়ে দরজাটি লাগিয়ে দেয়। দরজা চাপিয়ে চোখের পাতা কয়েকবার ব্লিঙ্ক করে একগাল হাসি নিয়ে মায়া বলে, সরি, মিস্টেক হয়ে গেছে। মায়ের এমন আজগুবি কথায় পাত্তা দেয় না আরিফ। ভুলবশত ভুল করেছে, এটা আবার কেমন কথা? আরিফ মায়াকে বসতে বলে। থাম্বা মতো দাঁড়িয়ে না থেকে চেয়ারে বস। মায়া বসে চেয়ারে। মা চেয়ারে বসে বোকা চোখে তাকিয়ে থাকে মায়ের দিকে। আরিফ চোখ সরিয়ে নিয়ে আবার তাকায় মায়ের দিকে। গম্ভীর কণ্ঠে মায়াকে প্রশ্ন করে, তুই গত 3 ঘন্টায় ক্লাস থেকে বের হয়েছিস 7 বার, এর কারণ কি? মায়া আরিফের কথায় অবাক হয়। মায়া, লোকটা তার পিছনে গোয়েন্দা লাগিয়েছে নাকি? না হলে আমি কয়বার ক্লাসরুম থেকে বের হয়েছিস সে জানলো কিভাবে? মায়া অবাক কণ্ঠে প্রশ্ন করে, আপনি কিভাবে জানলেন আমি কয়বার ক্লাস থেকে বের হয়েছি? আপনি কি আমার পিছনে লোক লাগিয়েছেন? আরিফ মায়ের প্রত্যুত্তরে হতাশ কণ্ঠে বলে, সে তো গত 10 বছর ধরে লাগিয়েছে। মানে? মায়ের কণ্ঠে ভয় ও অবাক দুটোই স্পষ্ট। আরিফ তার পিছনে 10 বছর ধরে লোক লাগিয়েছে, এর মানে কি? আরিফ মায়ের প্রত্যুত্তরে কিছু না বললে মায়া আবার প্রশ্ন করে, আপনি আমার পিছনে 10 বছর ধরে লোক লাগিয়েছেন, এর মানে কি? সত্যি করে বলুন আরিফ। আরিফ হাতে একটি কলম নিয়ে তা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে মায়াকে বলে, তোর কি মনে হয় যে ফ্যামিলিতে আমি 17 বছর থেকে ছিলাম, আমার পরিবারকে আমি এত সহজে ভুলে গিয়েছি? খানবাড়ির সকলের খবর আমার জানা। আমার লোক সর্বদাই খানবাড়ির উপর নজর রাখে। আর তুই তো স্পেশাল, তোর উপর তো বিশেষ নজর ছিলই। আমার একমাত্র বউ বলে কথা। আমার অনুপস্থিতিতে সে আবার কারোর সাথে পরকীয়া জড়িয়ে পড়ল নাকি আমার খোঁজ রাখতে হবে না? কিন্তু বউ হিসেবে তুই তো লয়াল ছিলিস। স্কুল কলেজ লাইফে প্রপোজাল তো কম পাসনি, সবই তো রিজেক্ট করেছিস। কারণটা কি জানতে পারি? আমার সাথে তোর আবার দেখা হওয়ার কোনো প্রশ্নই ছিল না। আর তো সংসার। এই কয়েক বছরে তুই চাইলে আমাকে ডিভোর্সও দিতে পারতি, কিন্তু দিলি না। এর নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা কি? আরিফের মুখ থেকে এমন কথা শুনে থতমত খেয়ে যায় মায়া। কি উত্তর দিবে ভেবে পায় না। মায়া গুছিয়ে কথা বলতে পারে না, সেটা সত্য কথাই হোক আর মিথ্যা কথা। আর সিরিয়াস সিচুয়েশনে যখন কিছু বলার মতো খুঁজে পায় না মায়া, তখন তোতলানো শুরু করে দেয়। মায়া কি উত্তর দিবে ভেবে পায় না। এর ভিতর যমদূতের মতো ফোন আসে আতিক খানের। আতিক খান আরিফের বাবা। মায়া ফোন উঠিয়ে যখন দেখে আতিক খান ফোন করেছে, ভয়ে আত্মা কেঁপে ওঠে মায়ার। হাত পা কাঁপতে থাকে তার। হাতে থেকে ফোন পড়ে যাওয়ার উপক্রম। মায়ের এমন অবস্থা দেখে আরিফ বলে, কি হয়েছে? কে ফোন করেছে? মায়া আরিফের দিকে কাঁদো কাঁদো দৃষ্টিতে তাকিয়ে কাপা গলায় বলে, বড় আব্বু ফোন দিয়েছে। তো কাঁপাকাঁপি বাদ দিয়ে কল রিসিভ কর, না হলে দে, আমি কথা বলছি। মায়ের কাছ থেকে আরিফ ফোন নিতে চাইলে মায়া এক ঝটকায় নিজের ফোন সরিয়ে নেয়। বলে, আপনার ধরতে হবে না, আপনি ধরলে আরেক বিপদ, আমি ধরছি। রিসিভ করে ফোনের স্পিকার অন কর। মায়া ফোন রিসিভ করে, স্পিকার অন করে। মায়া, হ্যালো, আসসালামু আলাইকুম বড়াব্বু। ফোনের ওপাশ থেকে আতিক খানের গম্ভীর কণ্ঠস্বর পাওয়া যায়। মায়া, তুমি কোথায়? মায়া ভয়ে ভয়ে জবাব দেয়, ভার্সিটিতে বড়াব্বু, এখন টিফিন পিরিয়ড চলছে। ফোনের ওপাশ থেকে আতিক খান গম্ভীর কণ্ঠে বলেন, তোমার হোস্টেলে ফোন করেছিলাম, তুমি নাকি গতকাল হোস্টেলে ফেরোনি, এমনকি তুমি নাকি হোস্টেল ছেড়ে দিয়েছ। মায়া হাসার চেষ্টা করে বলে, ও আব্বু, আপনাকে বলা হয়নি, আমার সাথে আরজি মেয়েরা এসেছিল, আমরা সবাই এখানেই একটা বাসা ভাড়া নিয়েছি। আসলে হোস্টেলে। মায়ের কথা সম্পূর্ণ করার আগেই ফোনের ওপাশ থেকে আতিক খান গর্জে উঠলেন, বেশি বড় হয়ে গেছো তুমি। খানবাড়ির চৌখাট পেরিয়েছ আর পাখা গজিয়ে গিয়েছে। আমাকে না বলে তুমি কিভাবে হোস্টেল ছাড়লে? দেশের বাইরে পড়ার পারমিশন দিয়েছে বলে কি তুমি মাথা কিনে নিয়েছ? তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন, আমি তোমাকে বাইরে দেশে পড়তে যাওয়ার পারমিশন শুধু তোমার দাদিমার জন্য দিয়েছি। তোমার এসব পড়ালেখার কিন্তু এক আনারও দাম নেই আমার কাছে, তাই আমি যা বলবো তাই হবে। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, তোমাকে দেশে ফিরিয়ে আনতে বাধ্য হব আমি। আতিক খানের কথা শেষ হলে আরিফ জোর করে মায়ের কাছ থেকে ফোন কেড়ে নেয়। নিজের রাগ নিয়ে বাবাকে সালাম দেয় আরিফ। আসসালামু আলাইকুম আতিক সাহেব। ফোনের ওপাশ থেকে আতিক খান, হ্যালো মায়া। আমি মায়া না, আমি আপনার তেজ্য সন্তান আরিফ খান। আমার বউ এখন আমার কাছেই আছে, তাই এখন তার উপর অধিকার খাটানোর চেষ্টা করবেন না। এত বছর আমার বউকে নিজের কাছে আমানত হিসেবে রেখেছেন, তার জন্য ধন্যবাদ। এখন থেকে মায়া আপনার তেজ্য পুত্রের স্ত্রী মাত্র।
আরিফের কথাগুলো শেষ হলে ওপাশ থেকে আতিক সাহেব শুধু বলেন, মায়ের কাছে ফোন দাও। মায়া তখন কপালে হাত দিয়ে বসে আছে। আরিফ তার দিকে ফোন এগিয়ে দিয়ে বলে, তোর চাচা কথা বলবে। মায়ার আগে একটানে আরিফের কাছ থেকে ফোনটা নেয়। মায়া, হ্যালো বড় আব্বু। তোর স্বামী কি বলল শুনোনি? তোমাদের দুজনের সাথে খান পরিবারের আর কোনো সম্পর্ক নেই, তোমাকেও তেজ্যকন্যা করা হলো। খান পরিবারের সঙ্গে আর যোগাযোগ করার চেষ্টা করবে না। বলেই মায়াকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেন আতিক খান। মায়া আরিফের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে থাকে। তা লক্ষ্য করে আরিফ বলে, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? আপনি এটা কি করলেন? যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো, আমাকেও তেজ্যকন্যা করা হলো। এমনি পরিবারের সাথে যুদ্ধ করে দেশের বাইরে পড়তে এসেছি, আর এটা আপনি কি করলেন? এখন কি হবে আমার? ওনাদের রাগ এখন আমি কিভাবে ভাঙাবো? কোনো দরকার ছিল এটা বলার যে আমি আপনার কাছে আসি? আপনার উপর এখনও সবাই রেগে আছে, আর সেই রাগের ভাগিদার আমাকেও করলে। তুই আমার অর্ধাঙ্গিনী, আমার অর্ধেক অংশ, আমার সব কিছুর ভাগিদার তো তোকে হতেই হবে মায়া। মায়া হঠাৎ কাতর কণ্ঠে বলে উঠল, আমাদের বিয়ের ঘটনাটা মনে আছে আপনার? ওই ঘটনাটির আমার পক্ষে ভোলা সম্ভব না। ওই ঘটনার জন্যই যে আমাকে দেশ ছাড়তে হয়েছে, নিজের পরিবারের কাছ থেকে তেজ্যপুত্র হতে হয়েছে, আমার জন্য পুরো এলাকার সামনে খান পরিবারকে ছোট হতে হয়েছে। সেই ভয়ঙ্কর ঘটনা আমি কিভাবে ভুলতে পারি? আর এই সব কিছুর জন্য দায়ী তোর বড় আব্বু নিজে। গত পর্বে বলেছিলাম আরিফ এই ইউনিভার্সিটিকে টাকা দিয়ে জব করে, মানে আরিফ এই ইউনিভার্সিটিতে এসে স্টুডেন্টদের ক্লাস নিবে বা এই ভার্সিটির সে একজন প্রফেসর হবে, এর জন্য ইউনিভার্সিটিকে টাকা দেয় প্রতি মাসে সে। এর থেকে সহজভাবে বোঝানো আমার পক্ষে সম্ভব না। তবুও কেউ বুঝতে না পারলে কমেন্ট করুন, তাকে আমি আবারও বোঝানোর চেষ্টা করব। আরিফ ও মায়ার আসল পরিচয়। এখন পরিচয়টা যদি আমি সরাসরি বলে দেই তাহলে গল্পের মজার থাকবে না। তবুও তোমরা গল্প পড়ে বুঝতে পারছো আরিফ কোনো গ্যাংস্টার বা মাফিয়া বা অথবা খারাপ কোনো সংস্থার সাথে যুক্ত আছে। এখন মায়া তার হদিশে এসেছে আরিফের কাছে। এখানে উল্লেখ্য, মায়া কোনো সরকারি অফিসার বা সেও কোনো দলের লোক কিনা তা সরাসরি বলা হচ্ছে না। মায়া ও আরিফের বিয়ে। মায়া ও আরিফের বিয়েটা একটা দুর্ঘটনা ছিল, সামনে সেগুলো খোলাসা করা হবে। তাদের বিয়েটা অপ্রত্যাশিতভাবে হয়েছিল। তোমাদের আর অন্য কিছু নিয়ে কনফিউশন থাকলে তোমরা কমেন্ট করো, যতটুকু বলা সম্ভব আমি বলবো। এর থেকে যদি আমি আরও বেশি খোলাসা করে বলতে চাই তাহলে গল্পের আগামী টুইস্টগুলো নষ্ট হয়ে যাবে। সাবস্ক্রাইব আওয়ার